আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিন স্যার, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের 75 দিনের জার্নির যে ক্লাস চলছে সাধারণ জ্ঞানের তৃতীয় ক্লাসে। আজকে আমরা সাধারণ জ্ঞানের তৃতীয় ক্লাসে তৃতীয় 35টি প্রশ্ন সলভ করব ইনশাল্লাহ, এবং অনেক ভালো করে সলভ করব যেন এই প্রশ্নগুলো আমরা ভবিষ্যতে মনে রাখতে পারি এবং ভুলে না যাই, এবং এগুলো যেন পরীক্ষায় আসলে আমরা কনফিডেন্সের সঙ্গে সঠিক উত্তরগুলো দাগাতে পারি। অবশ্যই অন্য দিনের মতো প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় ব্যাখ্যা থাকবে। তো যারা জয়েন করেছেন তারা একটু ক্লাসগুলো শেয়ার করে দেন ক্লাসটি, আর যারা এখনও আমাদের গ্রুপে যুক্ত হতে পারেননি গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠান, আর যারা গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু অ্যাকসেপ্ট হয়নি তারা একটু অপেক্ষা করুন, পর্যায়ক্রমে সবাইকে ইনশাল্লাহ অ্যাড করে নেওয়া হবে এবং হচ্ছে। তাহলে চলুন শুরু করি। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা অলরেডি যেহেতু 2টি ক্লাস করেছি তার মানে 35 70টি প্রশ্নের সলভ করে ফেলেছি, এবং আজকে আমরা তৃতীয় ক্লাসে মোট মানে আমাদের প্রশ্নের সিরিয়াল নাম্বার 1000-এর মধ্যে আমরা 105টি প্রশ্ন পর্যন্ত আজকে যাব। অর্থাৎ আজকে আমাদের প্রশ্নের সিরিয়াল শুরু হচ্ছে 71 থেকে। আমরা এই যে 71 থেকে 105 এই সিরিয়াল পর্যন্ত আজকে ক্লাস করব ইনশাআল্লাহ। তাহলে দেরি না করে শুরু করি। প্রথম প্রশ্ন আপনার জন্য 71 নম্বর প্রশ্ন। বাংলাদেশের পরিবেশ এবং বন এই অথবা বাংলাদেশের সম্পদ এরকম একটা চ্যাপ্টার আছে আমাদের সাধারণ জ্ঞানে, বাংলাদেশের বনজ সম্পদ, সেখান থেকে এই প্রশ্ন হচ্ছে যে চিরহরিত বৃক্ষের বনভূমি নিচের কোন জেলায় দেখা যায়? চিরহরিত বৃক্ষের বনভূমি নিচের কোন জেলায় দেখা যায়? কুমিল্লা, বান্দরবান, দিনাজপুর, বরিশাল। আপনারা অ্যান্সার করতে থাকেন, দ্রুত গতিতে অ্যান্সার করবেন এবং প্রশ্নের নাম্বার উল্লেখ করে অ্যান্সার করবেন, ঠিক আছে? প্রশ্নের অবশ্যই নাম্বার উল্লেখ করবেন এবং ক বা খ এরকম করে অ্যান্সার দিবেন, ঠিক আছে? তো আপনারা প্রশ্নের উত্তর দিতে থাকেন। তার আগে এই প্রশ্নটি সঠিকভাবে পারার জন্য এটা আপনার আসলে মুখস্থ করার দরকার নেই, প্রশ্নটি অ্যান্সার মুখস্থ করার দরকার নাই। কিভাবে পারবেন? এই যে এই শব্দটা চিরহরিত, এই শব্দটার অর্থ যদি আপনি বোঝেন তাহলে আপনি আপনার কমন সেন্স থেকে বের করে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। চিরহরিত শব্দের অর্থ কি? চির শব্দের অর্থ হচ্ছে, এই চির শব্দের অর্থ হচ্ছে তো চিরদিন, হ্যাঁ, আর হরিত শব্দের অর্থ হচ্ছে সবুজ। হরিত শব্দের অর্থ কি? সবুজ। তো চিরহরিত এটাকে আমরা এভারগ্রিন বলতে পারি। এভারগ্রিন, চিরহরিত মানে কি? এভারগ্রিন মানে চির সবুজ। তো এইটা আসলে ব্যাপারটা কি দেখেন, আমাদের দেশে সাধারণত দুই ধরনের উদ্ভিদ বা গাছ দেখা যায়। এক ধরনের উদ্ভিদে বা গাছে শীতের সময় পাতা সম্পূর্ণ ঝরে পড়ে যায় একসাথে। কিছু গাছ আছে আমাদের দেশে যে গাছগুলোর পাতা শীতের সময় একসাথে সব ঝরে পড়ে গিয়ে মনে হয় যে গাছটা মারা গেছে, তাই না? যেমন মেহগনি, যেমন শিশু, এরকম আরও বেশ কিছু গাছ আছে যেগুলো শীতের সময় মানে পাতা ঝরে যায়। তো যদি গাছের পাতা ঝরে যায় তাহলে কি গাছটার সবুজ দেখায়? সবুজ থাকে না, গাছ সবুজ থাকে না। কিন্তু আপনি চিন্তা করেন হিজল গাছ, হিজল, চাপালিশ, গর্জন, তারপরে হচ্ছে যে আম, কাঁঠাল, এরকম যে গাছগুলো, আম কাঁঠাল যদিও ফলজ উদ্ভিদ, মানে ফল দেওয়ার ভিত্তিতে গাছ দুই ধরনের, ফলজ এবং বনজ এরকম হয়। তো যে গাছগুলোর, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, যে গাছগুলোর পাতা শীতের সময় একসাথে ঝরে পড়ে না তার নাম হচ্ছে চিরহরিত বৃক্ষ। তো চিরহরিত বৃক্ষ বাংলাদেশের এই কোন জেলায় বেশি দেখা যায়? হ্যাঁ, চিরহরিত বৃক্ষের বনভূমি নিচের কোন জেলায় বেশি? অনেকেই সঠিক উত্তর দিয়েছেন বান্দরবান, বাংলাদেশের পাহাড়ি অঞ্চল বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, এই অঞ্চলগুলোতে যে বনভূমি আছে এগুলো সাধারণত চিরহরিত বৃক্ষের বনভূমি, ঠিক আছে? আমরা দ্বিতীয় প্রশ্নে যাব।
অর্থাৎ 72 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি, অর্থাৎ কোন নদীতে সবচেয়ে বেশি স্রোত প্রবাহিত হয়? সেটি কি সুরমা, সেটি কি কর্ণফুলী, সেটি তিস্তা নাকি মেঘনা? এটা নিয়ে অনেকেই কনফিউজড হবেন। কনফিউশন দূর করার জন্য একটা বিষয় মনে রাখতে পারেন যে জলবিদ্যুৎ কেন্দ্র ওই নদীতেই নির্মাণ করা হয় যে নদীর স্রোত অনেক বেশি, অর্থাৎ স্রোতের গতি অনেক বেশি থাকার কারণে জলবিদ্যুৎ কিভাবে উৎপাদন হয়? জলবিদ্যুতে যে থাকে পাখা থাকে, হ্যাঁ পাখা, ফ্যান, টারবাইন বলে তাকে। এই টারবাইন পানির স্রোতে, এইটা মনে করেন চাকা বা টারবাইন, পানির স্রোতে এটা দ্রুত ঘুরে। যখন এই চাকাটা অনেক দ্রুত ঘুরে তখনই কি হয়, এই এখান থেকে জলবিদ্যুৎ উৎপন্ন হয়। তো স্রোত বেশি লাগে, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য স্রোতের গতি অনেক বেশি প্রয়োজন হয়। যদি অল্প স্রোত হয় বা মানে মৃদু স্রোত হয় তাহলে সেই নদীতে কিন্তু জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা যায় না। তো বাংলাদেশের জলবিদ্যুৎ প্রকল্প আছে কয়টি নদীতে? একটি নদীতে। বাংলাদেশে মনে রাখবেন একটি মাত্র জলবিদ্যুৎ কেন্দ্র আছে যেটি কর্ণফুলী নদীতে অবস্থিত। 1962 সালে পাকিস্তান সরকার, তৎকালীন পাকিস্তান সরকার কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেন। এর ফলে কাপ্তাই লেকের সৃষ্টি হয়, আরও বিভিন্ন কারণ হয়। তো আমি আপনাকে যেটা বলছি যে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা, এই খরস্রোতা নদী মনে রাখার উপায় হচ্ছে যে কর্ণফুলী নদীতে যেহেতু জলবিদ্যুৎ আছে তার মানে এই নদীতে সবচেয়ে বেশি বা সবচেয়ে দ্রুত গতিতে স্রোত প্রবাহিত হয়। আশা করি বোঝাতে পেরেছি। এর তুলনায় অন্যান্য নদীতে স্রোতের পরিমাণ বা গতি কম। কর্ণফুলী নদী নানা কারণে গুরুত্বপূর্ণ, বিখ্যাত। আমরা আরো যখন প্রসঙ্গ আসবে এটার তখন এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? আপাতত মনে রাখেন বাংলাদেশের একটি মাত্র জলবিদ্যুৎ কেন্দ্র আছে এবং সেটি 1962 সালে নির্মিত হয়েছে এবং সেটি চট্টগ্রামের কর্ণফুলীতে অবস্থিত, কর্ণফুলী নদীতে অবস্থিত। আরেকটা এক্সেপশনাল বা এক্সট্রা তথ্য দিয়ে রাখি, কাপ্তাই লেক, আপনারা যে ঘুরে বেড়াতে যান, এই কাপ্তাই লেকের সৃষ্টি হয়েছিল এই কর্ণফুলী নদীর বাঁধের কারণে, ঠিক আছে? এবং বাংলাদেশের এটি সবচেয়ে খরস্রোতা নদী। কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায় সেটা একটু আপনি আমাকে কমেন্টে জানান। বাংলাদেশের নদ নদীর উৎপত্তি, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আপনাকে জিজ্ঞেস করবে পদ্মা নদীর উৎপত্তি কোথায়, ব্রহ্মপুত্রের উৎপত্তি কোথায়, যমুনা, তিস্তা, কর্ণফুলী, মাতামুহুরী ইত্যাদি নদীর উৎপত্তি স্থল কোথায়। যেহেতু কর্ণফুলীর কথা এসেছে তাই আপনার কাছে আমার প্রশ্ন, কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায়? সঠিক উত্তরটা কমেন্ট করুন। বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত? বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত? অর্থাৎ এটি ধরেন বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের এই নিচে কিন্তু এখান থেকে এই পর্যন্ত, এই এখান থেকে নিয়ে এই পর্যন্ত যে সমুদ্র আছে, বঙ্গোপসাগর আছে, এই এখান থেকে এর পর্যন্ত দৈর্ঘ্য কত, কয় কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র উপকূল, এটাই হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? তো এই সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত আপনারা একটু কমেন্ট করেন। এইটা মনে করেন বাংলাদেশের সমুদ্র উপকূল, ঠিক আছে? তো এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা কত? আনসার হচ্ছে 716 কিলোমিটার। এই 716 কিলোমিটার, এখানে দুই ধরনের তথ্য পাবেন। বাংলাদেশের সীমানা ভারতের সাথে কয় কিলোমিটার, মিয়ানমারের সাথে কয় কিলোমিটার, তারপরে হচ্ছে বাংলাদেশের সমুদ্র উপকূল কয় কিলোমিটার, বাংলাদেশের টোটাল স্থল সীমানা কত কিলোমিটার, বাংলাদেশের পুরো স্থল এবং জল মিলে কত কিলোমিটার সীমানা রয়েছে। আসামের লুসাই পাহাড় বলেছেন অনেকেই, আসামের লুসাই পাহাড় আসলে কি তাই? আসামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলী নদীর উৎপত্তি হয়েছে? একটু সংশোধন করি আগের প্রশ্নে, যারা আসামের লুসাই পাহাড় অ্যান্সার দিয়েছেন ভুল করেছেন। লুসাই পাহাড় ভারতের অন্তত দুটি রাজ্য মিলে বিস্তৃত, একটি হচ্ছে আসাম আর একটা হচ্ছে মিজোরাম। লুসাই পাহাড় কোথায় অবস্থিত? ভারতের যে উত্তর পূর্ব সেভেন সিস্টার্স আমরা যে অঞ্চলটাকে বলি, এখানে আসাম, মিজোরাম, এই অন্তত আরো বেশি, অন্তত এই দুটি রাজ্য জুড়ে বিস্তৃত। এর মধ্যে আসামের লুসাই পাহাড় থেকে বরাক নদী বা সুরমা কুশিয়ারা নদীর উৎপত্তি হয়েছে, আর
কর্ণফুলী নদীর উৎপত্তি লুসাই পাহাড় থেকেই হয়েছে, কিন্তু আসামের অংশ থেকে নয়, বরং মিজোরামের অংশ থেকে। আমি কি বোঝাতে পেরেছি? যদি আপনি আনসার দেন আসামের লুসাই পাহাড়, ধরেন যে অপশন লুসাই পাহাড় একটাই আছে, আসামের লুসাই পাহাড়, তিব্বতের মানস সরোবর, হ্যাঁ, গঙ্গোত্রী হিমবাহ, এভাবে অপশন আছে, সেক্ষেত্রে অ্যান্সার হবে আসামের লুসাই পাহাড়। কিন্তু যদি মিজোরামের লুসাই পাহাড়, আসামের লুসাই পাহাড় দুটিই থাকে অপশনে, তাহলে অবশ্যই আপনাকে মিজোরাম অ্যান্সার করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, এখানে ছিলাম। এইখানে বাংলাদেশের এই যে সীমানা পরিসীমানা, এখানে দুই ধরনের তথ্য পাবেন। একটি হচ্ছে মাধ্যমিক ভূগোল বই অনুযায়ী, আরেকটি হচ্ছে বিজিবির মানে জরিপ অনুযায়ী। দুটি পরীক্ষায় আসে, দুটি মুখস্থ রাখতে হবে। তো আমি বাংলাদেশের সাথে ভারতের, মিয়ানমারের ওই সীমানার দিকে যাব না, যখন ওই প্রাসঙ্গিক প্রশ্ন আসবে তখন ওটা বলবো। এখন আপনাকে বলি, বাংলাদেশের সীমানা সমুদ্র উপকূলে, এটা মাধ্যমিক ভূগোল বই অনুযায়ী। এটা কি অনুযায়ী? ভূগোল বই অনুযায়ী, ঠিক আছে? এই তথ্যটা ভূগোল, মাধ্যমিক ভূগোল অনুযায়ী। কিন্তু বিজেপির তথ্য অনুযায়ী এটা 716 কিলোমিটার নয়। আমি একটু লিখেই দিই, বিজিবি এর তথ্য মতে এটি কত? 711 কিলোমিটার। মনে থাকবে, দুটি তথ্যই আপনাকে মনে রাখতে হবে। মাধ্যমিক ভূগোল বই অনুযায়ী 716 কিলোমিটার, আর বিজিবির তথ্যে 5 কিলোমিটার কম। আমরা একটু সামনে যাই, আমরা 74 নম্বর প্রশ্ন দেখব। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি। আপনি প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দেখবেন, কয়েকটা বিষয় কমন প্রশ্ন আসে, তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতি থেকে অনেক প্রশ্ন আসে এবং এখান থেকে অনেক জানার বিষয় আছে। আমি একটি প্রশ্ন আজকে রেখেছি আপনার জন্য। রাজবংশী নামক আদিবাসীদের অবস্থান বাংলাদেশের কোন জেলায়? রাজবংশী এটা কিন্তু ব্যাপারটা এমন নয় যে তারা রাজবংশের লোক, হ্যাঁ, রাজবংশী একটা উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম। এই রাজবংশী উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বিশেষত বাস করে? সেটি কি রাজশাহী, রংপুর, বান্দরবান নাকি সিলেট? দেখেন, রাজবংশী উপজাতি বাংলাদেশের মূলত রংপুর জেলায় বসবাস করে। রংপুর ছাড়াও এরা দিনাজপুর, বগুড়া, ও ময়মনসিংহে রাজবংশী উপজাতি বসবাস করে। বোঝাতে পেরেছি? মনে রাখবেন, বাংলাদেশের উপজাতি কে কোন দিকে কোন এলাকায় বসবাস করে সেটি পরীক্ষায় আসবে। তাহলে আজকে আমরা একটা শিখি, রাজবংশী উপজাতি বাংলাদেশের প্রধানত রংপুরে বসবাস করে। এছাড়া রংপুর ছাড়াও এদের কিছু সংখ্যক জনগোষ্ঠী দিনাজপুর, রংপুরের পাশের জেলা দিনাজপুরে বসবাস করে, বগুড়ায় কিছু মানুষ বসবাস করে, আবার ময়মনসিংহ জেলাতেও কিছু রাজবংশীর বাস দেখা যায়। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 74 নম্বর প্রশ্ন। 75 নম্বর প্রশ্ন, 50-এর মন্বন্তর হয়েছিল কত সালে? 50-এর মন্বন্তর হয়েছিল কত সালে? আপনাদের রেসপন্স আছে কম দেখছি, কারণ কি বলেন তো? আমি প্রত্যেক দিন যে মানুষকে অনেক বেশি কমেন্ট করতে দেখি, সুধা, তাকে আজকে আমি দেখতে পাচ্ছি না। সুধা কি আছেন ক্লাসে? মাহমুদ হাসান, তাকেও দেখতে পাচ্ছি না। আপনারা যারা নিয়মিত ক্লাস করেন, যারা এই মুহূর্তে আছেন, একটু হাত তোলেন যে আছি বলে, একটু অন্তত ইয়েস বলে একটা কমেন্ট করেন, আমি একটু দেখি। হ্যাঁ, কারণ আমি তো আপনাদের সামনে থেকে দেখতে পাচ্ছি না যে আপনারা আছেন কি না। হ্যাঁ, যারা এই মুহূর্তে আছেন সবাই একটু মানে হাত তোলেন। আচ্ছা, 50-এর মন্বন্তর হয়েছিল কত সালে? প্রশ্নটা একটু বোকা বোকা প্রশ্ন, তাই না? প্রশ্নটা একটু বোকা বোকা প্রশ্ন। এই প্রশ্ন দেখলে যারা একেবারে নিউলি স্টার্ট করেছেন প্রস্তুতি, পড়াশোনা, তারা মনে করবে যে আল্লাহ এত সহজ একটা প্রশ্ন দেয়, যে এখানে 50 আছে, 1850, তো 50-এর মন্বন্তর তো 50-এই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু না, হ্যাঁ,
আসলে এটা সঠিক না। ব্যাপারটা হচ্ছে 50-এর মন্বন্তর হয়েছিল 1943 সালে। কত সালে? 1943 সালে 50-এর মন্বন্তর হয়েছিল। ইয়েস, শাহিনুর ইসলাম বলছেন ইয়েস। জান্নাত হাসান, সরি জাহান হাসনাত, আমার একটু দেখতে প্রবলেম হচ্ছিল। জাহান হাসনাত সহ যারা ইয়েস বলেছেন অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, সাইদুর রহমান বলছেন ইয়েস। হালিমা আক্তার বলছে 1943। ময়মনসিংহ থেকে আমাদের সাথে তাপসী জান্নাত আছেন, চমৎকার। তাহলে দেখেন, এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে 1943 সালের মন্বন্তরকে তাহলে 50-এর বলার কারণ কি? মানে ব্যাপারটা কি? এটা তো 43-এর মন্বন্তর বলা যেত, তাই না? ব্যাপারটা হচ্ছে এইটা কিন্তু ইংরেজি সাল, কিন্তু এই সময় 1943 সাল যখন ইংরেজিতে চলছিল তখন বঙ্গাব্দ বা বাংলার সাল ছিল 1350 বঙ্গাব্দ, ঠিক আছে? 1350 বঙ্গাব্দ। এই যে 50, এই জন্যে এর নাম হচ্ছে 50-এর মন্বন্তর। মন্বন্তর মানে কি বলেন তো? মন্বন্তর মানে হচ্ছে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মানে কি? ভিক্ষার অভাব। আপনারা বাংলায় পড়েছেন না, এক কথায় প্রকাশ, ভিক্ষার অভাব এক কথায় কি বলে? দুর্ভিক্ষ। তো ভিক্ষার অভাব মানে কি? ভিক্ষার অভাব মানে মানুষ এতই খাদ্যের অভাবে পড়ে যে ভিক্ষা পর্যন্ত দিতে পারে না, মানে আর আক্ষরিক অর্থ এটা। প্র্যাকটিক্যালি দুর্ভিক্ষ বলতে খাদ্যের অভাবকে বোঝায়। যে পরিস্থিতিতে খাদ্যের অভাবে মানুষ মারা যায়, না খেতে পেয়ে মানুষ মারা যায়, তাকে বলা হয় দুর্ভিক্ষ। তারই একটা সিনোনিমাস শব্দ হচ্ছে মন্বন্তর। এবার দেখেন তো 1943 সালে এমন কি ঘটনা ঘটেছিল যে দুর্ভিক্ষ হলো? আপনারা কি জানেন 1943 সালে বিশ্বে এমন কোন ঘটনা চলছিল যার কারণে আমাদের উপমহাদেশে দুর্ভিক্ষর সৃষ্টি হয়েছিল, খাদ্যের অভাব দেখা দিয়েছিল? দেখি একটু আপনাদের ব্রেন একটু শার্প করে চিন্তা করেন তো। 1943 সালে বিশ্বে এমন কোন ঘটনা চলছিল, ঘটেছিল, বা ওই সময়টাতে কি এমন ঘটছিল যে দুর্ভিক্ষ হয়েছিল? এটাকে 43-এর মন্বন্তরও বলা হয় স্যার। দেখেন, 43-এর মন্বন্তর বলা হতেই পারে, কিন্তু পরীক্ষায় আপনাকে এটা জিজ্ঞেস করবে না। হ্যাঁ, আমি তো কখনো দেখিনি যে 43-এর মন্বন্তর কত সালে হয়েছিল, আমি দেখিনি। নোমান ইসলাম আব্দুল মালিক বলছেন যে ওয়ার্ল্ড ওয়ার। ভেরি নাইস, ভেরি নাইস। সাবিনা আক্তারও বলেছেন যে ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হ্যাঁ, আপনারা ধরতে পেরেছেন। 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত বিশ্বব্যাপী একটা যুদ্ধ চলছিল, যাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলি। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের ওই সময় আমাদের ভারতীয় উপমহাদেশ ব্রিটেনের দখল ছিল। ব্রিটিশদের খাদ্যনীতির কারণে এই উপমহাদেশে ফসল উৎপাদন ব্যাহত হয় এবং খাদ্যের ব্যাপক অভাব সৃষ্টি হয়, এবং দুর্ভিক্ষে প্রায় 38 লক্ষ, কত? প্রায় 38 লক্ষ মানুষ কিন্তু না খেয়ে মারা গেছিল এই 1943 সালে। অনেক কথা বললাম এটা নিয়ে, পরেরটাতে যাই। নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র? বাংলাদেশের সম্পদ সম্পর্কে আপনাকে জানতেই হবে পরীক্ষার ভালো করার জন্য। দেখেন, বাংলাদেশের গ্যাস, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি, বাংলাদেশের বনজ সম্পদ, এগুলো থেকে কিন্তু অনেক পরীক্ষা প্রশ্ন হয়। তো নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র? বাখরাবাদ, হরিপুর, তিতাস নাকি হবিগঞ্জ? এটার অ্যান্সার আশা করি অনেকেই পারবেন, তিতাস। বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র তিতাস, যেটা কুমিল্লায় অবস্থিত। তিতাস একটি নদীর নাম। উপন্যাস আছে, তাই না? কার উপন্যাস বলেন তো? এটাও পরীক্ষা আসে অনেক বাংলায়। তিতাস একটি নদীর নাম, উপন্যাসটি রচয়িতা কে? তিতাস শুধু একটি নদীর নামই নয়, তিতাস নামে কি কি আছে আমি আপনাকে বলি, আরো অনেক কিছু থাকতে পারে আমার জানার বাইরে। প্রথমত, তিতাস নামে একটি উপজেলা আছে কুমিল্লার। দ্বিতীয়ত, তিতাস নামে একটি গ্যাস ক্ষেত্র আছে, যেখান থেকে ঢাকা সহ বিশ্বে বাংলাদেশে বিভিন্ন জায়গায় গ্যাস সরবরাহ করা হয়। তিতাস নামে একটি কমিউটার ট্রেন আছে, ঠিক আছে? আবার তিতাস একটি নদীর নাম, মানে নদীও আছে তিতাস নামে। তো তিতাস একটি নদীর নাম, এটি কার লেখা উপন্যাস? একটু বলেন, মনে করে নেন খালি, মানে এই জিকের অংশ কিন্তু সবগুলোই, ঠিক আছে? তাহলে তিতাস গ্যাস ক্ষেত্র এটা আবিষ্কার হয়
আবিষ্কার বানান মূর্ধন্য ষ, তাই না? আবিষ্কার, আবিষ্কার হয় 1962 সালে, আর এখান থেকে গ্যাস উত্তোলন শুরু হয়, গ্যাস উত্তোলন শুরু হয় 1968 সালে। পাকিস্তানের শেল অয়েল কোম্পানি এই তিতাস গ্যাস উত্তোলন এবং আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিল। অদ্বৈত মল্ল বর্মন বলেছেন, মাহাদি হাসান সহ আরো অনেকে, নামগুলো উপরে চলে গেল। নাহিদা কি নাজনীন, নাহিদা নাজনীন, তাহমিনা খাতুন, মানে কমেন্টগুলো এত দ্রুত উপরে চলে যাচ্ছে, আমি পড়ার আগে চলে যাচ্ছে, ঠিক আছে? মানে যারা অদ্বৈত মল্ল বর্মন বলেছেন অনেক অনেক ধন্যবাদ। তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্ল বর্মনের বিখ্যাত একটি উপন্যাস, ঠিক আছে? তাহলে তিতাস গ্যাস ক্ষেত্র সম্পর্কে এতটুকুই জানি, তাহলেই চলবে। আমরা পরেরটাতে যে দিনাজপুর জেলার মধ্যপাড়া থেকে কি ধরনের খনিজ উত্তোলন করা হয়, এই যে এটা একটি সম্পদ, মানে বাংলাদেশের খনিজ সম্পদ থেকে প্রশ্ন। দিনাজপুর জেলার মধ্যপাড়া, দেখেন দিনাজপুর জেলায় কয়েকটা খনি আছে। দিনাজপুর কিন্তু খনিজ সম্পদ সমৃদ্ধ একটি জেলা। দিনাজপুর আমাদের বাংলাদেশের ভূমি গঠনের যে 3টি ভূমিরূপ আছে, টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান আর সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এর মধ্যে দিনাজপুরের মানে ভূমির ক্যাটাগরি হচ্ছে, এটি কিন্তু প্লাইস্টোসিন কালের সোপান, ঠিক আছে, বরেন্দ্র ভূমির অন্তর্গত। তো এই দিনাজপুরে বেশ কয়েকটি, অন্তত 3টি খনিজ সম্পদ আছে। একটা হচ্ছে কি, এটা কঠিন শিলা, মধ্যপাড়া থেকে, ও আচ্ছা, এটা মানে অ্যান্সারই কঠিন শিলা, তাই না? দিনাজপুরের মধ্যপাড়া, দেখেন মধ্যপাড়ায় পাওয়া যায়, দিনাজপুরের মধ্যপাড়া নামক জায়গায় আছে কঠিন শিলার খনি। এছাড়া দিনাজপুরের বড় পুকুরিয়ায়, দিনাজপুরের কোথায়, বড় পুকুরিয়া, এই বড় পুকুরিয়া নামক জায়গায় পাওয়া যায় কয়লা, কয়লার খনি আছে, ঠিক আছে, কয়লার খনি আছে। দিনাজপুরের হাকিমপুর, গতদিন হাকিমপুরের নাম কি একটা প্রসঙ্গে মনে হয় এসেছিল, স্থলবন্দর প্রসঙ্গে। দিনাজপুরের হাকিমপুর, হাকিমপুর থেকে সেদিন একজন আমাদের ক্লাস করছিলেন, আজকে কি আপনি আছেন হাকিমপুরের লোক, হাকিমপুরের বাসিন্দা আছেন কি ক্লাসে? হাকিমপুর, দিনাজপুরের হাকিমপুরে লোহার খনি আবিষ্কৃত হয়েছে। কিসের খনি? লোহা। এই 3টি জিনিসই আপনাকে মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। হাকিমপুর, বড় পুকুরিয়া আর মধ্যপাড়া, এই 3টি এলাকা থেকে অথবা দিনাজপুর থেকে কে কে ক্লাস করছেন একটু আওয়াজ দেন তো, আমি দেখতে চাই দিনাজপুরের কারা কারা আছেন। তাহলে দিনাজপুরের এই 3টি খনিজ অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। মধ্যপাড়ায় পাওয়া যায় কঠিন শিলা, বড় পুকুরিয়ায় পাওয়া যায় কয়লা, আর হাকিমপুরে আছে লোহা, ঠিক আছে? কই কারা দিনাজপুরের? আমি আছি স্যার, সাইফুল ইসলাম, ইসরাত জাহান বলছেন যে কঠিন শিলা, হ্যাঁ একেবারে কঠিন শিলা। হিলি হাকিমপুর থেকে ভিলেজ অ্যাগ্রো আছে, হ্যাঁ হাত তুলেছেন সাইফুল ইসলাম, আচ্ছা অনেকেই আছেন, সবাই একটু সাড়া দেন। পরের প্রশ্নে যাব আমরা। বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি? দেখেন বাংলাদেশে যত ধরনের গবেষণা হয়, আহমেদ সিয়াম আছেন দিনাজপুর থেকে, আমি বলছেন তাহেরা খাতুন, হ্যাঁ ভেরি নাইস। আটাত্তরের ক বলছেন তাহমিনা খাতুন, বলছেন 78-এর ক। মোতালেব হোসেন বলছেন যে গ গ গ। বিএডিসি বলছেন, আক্তারুল ইসলাম বলছে বিএডিসি, আকমল হোসেন বলছে যে মধ্যপাড়ার পাশে বাসা। দেখেন বাংলাদেশে এই 3টাই কিন্তু বীজ উৎপাদন বা কৃষি গবেষণার প্রতিষ্ঠান। একটি হচ্ছে বারি, এটি হচ্ছে বারি মানে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। পুনরূপগুলো জেনে রাখবেন, বাংলাদেশ, বি ফর বাংলাদেশ, এ ফর এগ্রিকালচারাল, আর ফর রিসার্চ অ্যান্ড আই ফর ইনস্টিটিউট। পরেরটা হচ্ছে BRRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। পরেরটা হচ্ছে BADC, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। আর শেষেরটা হচ্ছে BINA মানে বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। এই প্রত্যেকটারই কিন্তু
কি করতে হবে, নোট করে নেবেন এই চারটা সংক্ষিপ্ত রূপের পূর্ণরূপ নোট করে নেবেন। এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার, এন ফর নিউক্লিয়ার অ্যান্ড এ ফর এগ্রিকালচার। বিনা 8, বিনা 9 ইত্যাদি জাতের ধানের নাম, আমের নাম ইত্যাদির নাম শোনেন নাই? শুনেছেন। তাহলে ব্যাপার হচ্ছে, আমি একটু এবার ক্লিয়ার করে দিই। অনেকেই বিভিন্ন ধরনের উত্তর দিচ্ছেন, এর মধ্যে যারা বিএডিসি উত্তর দিয়েছেন তারা সঠিক উত্তর দিয়েছেন। এই চারটি বাংলাদেশের কৃষির সঙ্গে জড়িত প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিএডিসি। ঢাকা সহ, ঢাকা, ময়মনসিংহ সহ বাংলাদেশের কয়েকটি বিভাগীয় শহরে এই বিএডিসির কিন্তু অফিস আছে, যাদের কাজ হচ্ছে উন্নত মানের বীজ আবিষ্কার করা এবং সরবরাহ করা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। সামনে যাই। ব্ল্যাক বক্স যন্ত্রটি কিসের সাথে? ব্ল্যাক বক্স যন্ত্রটির নিচের কোনটিতে ব্যবহৃত হয়? ব্ল্যাক বক্স, এটা সবাই পারা উচিত। ব্ল্যাক বক্স, ব্ল্যাক বক্স কালো বাক্স কার সাথে থাকে? কম্পিউটারের সঙ্গে। কম্পিউটারের সঙ্গে কিন্তু কালো বাক্স একটা থাকে, তাই না? কম্পিউটারের যেটা সিপিইউ যেই বাক্সের মধ্যে থাকে ওই বাক্সটা কিন্তু সাধারণত কালোই হয়, তার মানে ব্ল্যাক বক্স কম্পিউটারের সঙ্গে সম্পৃক্ত। মোবাইলের সঙ্গে সম্পৃক্ত, হ্যাঁ এটাও হতে পারে। অনেক মোবাইল মানে পেছনের কি বলে ওইটাকে, পেছনের যে ব্যাক, পেছন মানেই তো ব্যাক, ওই পেছনের অংশটা আসলে কালো হয়, ঠিক আছে? জাহাজ কালো হইতে পারে। বিমান, বিমান কি কালো হয়? বিমান তো কালো দেখা যায় না, তাহলে আসলে কি? জাহাজ বলেছেন ইসরাত জাহান, সুরভি বলছেন যে বিমান, সাবিনা আক্তার, আতিকুর রহমান বলছেন ঘ, বিমান বিমান বিমান, অনেকেই বলেছেন বিমান। তাহলে যেহেতু বিমানের পাল্লা ভারী, তাই আসলে বিমানই হওয়া উচিত। ব্যাপারটা এরকম না, অনেকেই বলেছেন বলে সঠিক উত্তর। আসলে ব্ল্যাক বক্স বিমানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট, একটা পার্ট। আমরা প্রায় বিমান বিধ্বংসের খবর পাই। বিমান বিধ্বংসের খবর পেলে আমরা এই সাথে এরকম নিউজ শুনি যে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি তদন্ত করে জানাবে বিমান বিধ্বস্তের কারণ কি হয়েছিল। কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়েছিল, তো সেখানেও তদন্ত কমিটি গঠন করেছিল। এবার এই যে তদন্ত কমিটি গঠিত হয়, এরা আসলে তদন্ত করে কি নিয়ে? এদের প্রধান তদন্তের জায়গা হচ্ছে এই ব্ল্যাক বক্স, এই যন্ত্রটা, ঠিক আছে? ব্ল্যাক বক্স বিমানের এমন একটি যন্ত্রাংশ যেখানে বিমানের ইচ অ্যান্ড এভরিথিং রেকর্ড থাকে। কি? বিমানের ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত তথ্য এই ব্ল্যাক বক্সে সংরক্ষণ করা থাকে। এবং ব্ল্যাক বক্সটা এমনভাবে তৈরি করা হয় যে বিমান ধ্বংস হয়ে গেলেও ব্ল্যাক বক্সটা সাধারণত সচরাচর অক্ষত থাকে। এই জন্যে ব্ল্যাক বক্স থেকে জানা যায় যে বিমানের সাথে কি কি ঘটেছিল। সেখানে কি ভূত উঠেছিল, সেখানে কি সাপ উঠেছিল অনেক, নাকি ইঞ্জিনের সঙ্গে পাখার কানেকশন নষ্ট হয়ে গেছিল, না কি হয়েছিল, ভুল কি পাইলটের ছিল, সেখানে কি পাখি বেঁধেছিল, ইত্যাদি ইত্যাদি সব জানা যায়। অনেক সময় এখানে নিয়ে নিলাম। আমরা একটু সামনে যাই। বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত? বাংলাদেশের ইম্পর্টেন্ট যে স্থাপনাগুলো আছে সেগুলোর অবস্থান আপনাকে জানতে হবে, আগের ক্লাসেও বলেছি। সিকিউরিটি প্রিন্টিং প্রেস এটা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এখানে কি ছাপানো হয় জানেন? প্রেস মানে বুঝতেই তো পারছেন, ছাপানো হয়। এখানে যা ছাপানো হয়, আমরা সিকিউরিটি প্রিন্টিং প্রেস বলতে অনেকেই জানি যে শুধু এখানে টাকা ছাপানো হয়। আমরা যে টাকা ব্যবহার করি 100 টাকা, 500 টাকা, 200 টাকার নোট, এই টাকাগুলো ছাপানো হয় সিকিউরিটি প্রিন্টিং প্রেসে। তো এখানে শুধু টাকাই ছাপানো হয় না। আমি প্রথমটা লিখি টাকা, এখানে টাকা অবশ্যই ছাপানো হয়। এছাড়া এখানে ছাপানো হয় পাসপোর্ট। আপনি বিদেশে যাওয়ার জন্য যে পাসপোর্ট তৈরি করেন সেটা ছাপানো হয় সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে। আপনার হাতে যে এনআইডি আছে সেটি এখান থেকেই ছাপানো হয়েছে। আপনি জমি রেজিস্ট্রি করার জন্য বা বিভিন্ন কাজে যে স্ট্যাম্প ব্যবহার করেন, কি স্ট্যাম্প ব্যবহার করেন, এটি ছাপানো হয় সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে। আরও কয়েকটা বলি। তারপর মানে যেমন ট্রেজারি বন্ড, কি ট্রেজারি
বন্ড। এছাড়া শেয়ার মার্কেটের সার্টিফিকেট বা আরও এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো জিনিসগুলো ছাপানো হয় এই সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে। প্রশ্ন হচ্ছে এটি কোথায়? এটি বাংলাদেশের গাজীপুরে অবস্থিত, ঠিক আছে, টঙ্গী না, গাজীপুরে অবস্থিত, ঠিক আছে। টঙ্গী অবশ্য গাজীপুরেরই একটা নির্দিষ্ট জায়গা, তো এটি গাজীপুরে অবস্থিত, সিকিউরিটি প্রিন্টিং প্রেস গাজীপুরে অবস্থিত, ঠিক আছে। আর সামনে যাই, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে গত দিন একটা প্রশ্ন এসেছিল, বাট একই প্রশ্ন নয়, ওই দিন ছিল কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয় কোনটি, এটি এসেছিল। আর আজকে আমরা পড়ছি যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি। একটা বিষয় আপনাকে মনে করিয়ে দিই, আমরা বদ্ধপরিকর যে এই 1000 প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন রিপিট হবে না, ঠিক আছে, টপিক রিপিট হবে। তার মানে এই না যে মানে প্রশ্ন রিপিট হবে না মানে টপিক রিপিট হবে না, এই না। কারণ আমি আপনাকে 1000 প্রশ্ন দিব, তার মানে 1000 টপিক থেকে একটা করে প্রশ্ন দিব, ব্যাপারটা এরকম না। অনেক টপিক আছে যেগুলো থেকে অনেকগুলো প্রশ্ন, কোনো টপিক আছে 25, 30, 100 মানে 50টা পর্যন্ত প্রশ্ন করা সম্ভব, ইম্পর্টেন্ট প্রশ্ন। সো টপিক রিপিট হবে অবশ্যই, কিন্তু প্রশ্ন রিপিট হবে না, এটা মাথায় রাখবেন। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। এটি খুবই মানে সহজ একটা প্রশ্ন, কিন্তু এর সাথে রিলেটেড আরও যেগুলো প্রশ্ন হতে পারে যে বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? আমাদের বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে কবে বলেন তো? ডিসেম্বর 16ই ডিসেম্বর 1971। এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করি। ঠিক এই দিনেই 16ই ডিসেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের যাত্রা শুরু হয়। বাংলাদেশ ব্যাংকের প্রথম নোট ছিল 100 টাকার নোট, ঠিক আছে। বাংলাদেশের প্রথম নোট ছিল 100 টাকার নোট। এই 100 টাকার নোট দিয়ে বাংলাদেশ ব্যাংক, এর আগে বাংলাদেশ ব্যাংকের নাম ছিল দ্য স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এটাও কিন্তু প্রশ্ন। দেখেন আমি অনেক কয়টা প্রশ্ন কিন্তু বলে ফেলেছি। একটা হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কি? বাংলাদেশ ব্যাংক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রথম নোট কোনটি? 100 টাকার নোট। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম কি ছিল? বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম ছিল দ্য স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এছাড়া আরও কিন্তু ব্যাংক থেকে অনেক প্রশ্ন আসে, যেমন ব্যাংকের কয়টি ব্যাংক নোট, নিচের কোনটি ব্যাংক নোট, কোনটি ব্যাংক নোট নয়, ব্যাংক নোট কয়টি, ব্যাংক নোট কাকে বলে, সরকারি নোট কাকে বলে, এগুলো পর্যায়ক্রমে এই বিষয়গুলো আসবে ইনশাল্লাহ। আচ্ছা, শিক্ষা প্রণয়ন ও শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান কোনটি? এটাও বাংলাদেশের গুরুত্ব একটা প্রতিষ্ঠান সম্পর্কিত প্রশ্ন। শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি? আপনি যখন প্রাইমারিতে পড়েছেন, স্কুলে পড়ে, হাই স্কুলে বা কলেজে পড়েছেন, তখন আপনার বইয়ের উপরে বা উপরের নিচের দিকে, মানে বইয়ের কাভারের উপরে নিচের দিকে এবং পেছনের সাইডে একটি নাম লেখা থাকতো। নিশ্চয়ই দেখেছেন যে NCTB কর্তৃক প্রণীত পরিমার্জিত, তাই না? তার মানে বাংলাদেশের এই শিক্ষাক্রম পরিমার্জনের দায়িত্বে আছে যে প্রতিষ্ঠান, তার নাম হচ্ছে NCTB, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। এই NCTB আছে এই দায়িত্বে। আমরা পরের প্রশ্নে যাই। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় বন্দর কোনটি? এর আগে আমরা বন্দর সম্পর্কিত 2টি প্রশ্ন পড়েছি। একটি হচ্ছে হিলি বন্দর কোন জেলায় অবস্থিত, আরেকটি প্রশ্ন পড়েছি বেনাপোল বাংলাদেশের বৃহত্তম বন্দর কোনটি? বেনাপোল বন্দর। এইবার আরও একটি বন্দর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের বেনাপোল বন্দর তো সবচেয়ে বড় বন্দর, ভালো কথা, তো বেনাপোলের ওই পারে ভারতেরও তো একটা বন্দর আছে, তাই না? একটু খেয়াল করবেন, এইটা মনে করেন বর্ডার, এটা হচ্ছে বাংলাদেশ, এটা ইন্ডিয়া। এবার এই যে বর্ডার, এখানে বাংলাদেশের মনে করেন বেনাপোল বর্ডার, তো ঠিক অপোজিটে ভারতেরও একটা বর্ডার আছে, তাই না? এইটার নাম যদি বেনাপোল হয়, এইটার নাম কি? এইটার নাম হচ্ছে পেট্রাপোল। নামের সঙ্গে মিল আছে, পোল, দুইটার সাথেই পোল শব্দটা আছে, মনে রাখা খুব সহজ। বেনাপোলের অপোজিটে আছে ভারতের পেট্রাপোল, মনে রেখেন। পরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান কোন দেশের নাগরিক ছিলেন? এখানে 2টা প্রশ্ন হয়। প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে?
বাংলাদেশের জাতীয় সংসদের যে বিল্ডিংটা আছে এর স্থপতি কে? এর আনসার হচ্ছে লুই আইকান। এটাও প্রশ্ন আসে। এবার প্রশ্নের মধ্যে উত্তর দিয়ে প্রশ্নটা আসলে অন্যটা করা হয়েছে যে লুই আইকান কোন দেশের নাগরিক। দেখেন, লুই আইকান আমেরিকার নাগরিক। তার জন্ম, একটু খেয়াল করি, লুই আইকানের জন্ম এস্তোনিয়ায়। লুই আইকানের জন্ম এস্তোনিয়ায়। তিনি জাতিতে তিনি একজন ইহুদি, ঠিক আছে। দেখেন, লুই আইকান, যিনি বাংলাদেশের যে বর্তমান সংসদ ভবন, এই বিল্ডিংটার মানে ইঞ্জিনিয়ার, তিনি স্থপতি মানে কি ইঞ্জিনিয়ার। তো তার ডিজাইনে বাংলাদেশের জাতীয় সংসদ হয়েছে। আপনি এতদিন জানেন যে তিনি মার্কিন একজন নাগরিক। তিনি নাগরিক হিসেবে মার্কিন নাগরিক, কিন্তু তার জন্ম হয়েছিল এস্তোনিয়ায়। এস্তোনিয়ায় জন্ম হয়েছে এবং তিনি ধর্মীয়ভাবে একজন ইহুদি ধর্মের অনুসারী। এইবার কেউ মানে এরকম করে করেন না যে এই ইহুদির বানানো একটা বিল্ডিং বাংলাদেশে থাকতে পারে না, চলো যাই ভেঙে ফেলি, এরকম করেন না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ইহুদিদের সঙ্গে আমাদের মানে ইসলাম ধর্মের একটা প্রকাশ্য বিরোধ আছে। তো এরপরেও একটা বাস্তবতা হচ্ছে, বিশ্বে বর্তমানে যারা মানে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, মধ্যযুগের পরবর্তী থেকে বিশ্বের সবচেয়ে বড় বড় যারা বিজ্ঞানী, তারা কিন্তু অধিকাংশই ইহুদি ধর্মের অনুসারী। তো আমরা নিজেদের অজান্তেই ইহুদিদের দ্বারা তৈরি, মানে আমরা যে বয়কট করি মাঝে মধ্যে, নিজের অজান্তেই এমন অনেক প্রোডাক্ট ইউজ করি যেগুলোর মানে আবিষ্কারক ইহুদিরা, ঠিক আছে। তো এই কন্ট্রোভার্সিতে আমাদের যাওয়ার দরকার নাই। আমাদের জানার যেটা প্রয়োজন যে লুই আইকান একজন মার্কিন নাগরিক, তার জন্ম হচ্ছে এস্তোনিয়ায়। এছাড়া প্রশ্ন, আমি যে তিনটা তথ্য এখানে দিলাম, তিনটাই প্রশ্ন আসে। তিনি জাতিতে ইহুদি। আচ্ছা, 1952 সালের সালে পূর্ব পাকিস্তানের কি বলে যে মুখ্যমন্ত্রী কে ছিলেন? আমরা এর আগের ক্লাসে 52 সালের ভাষা আন্দোলনের সময় মানে পাকিস্তানের গভর্নরকে সেটা জেনেছিলাম। আজকে আমরা জানবো পাকিস্তানের মুখ্যমন্ত্রী, পূর্ব বাংলার, পাকিস্তানের না, শুধু পূর্ব বাংলার। একটু খেয়াল করবেন, এই জায়গাটা কিন্তু এলোমেলো হয়ে যায় অনেক সময়। চারটা নাম মনে রাখবেন। কখনকার 1952 সাল, যখন ভাষা আন্দোলন হচ্ছে, এই সময়ের পাকিস্তানের প্রশাসনের 4 জন ব্যক্তির নাম বারবার ঘুরে ফিরে আপনাকে জিজ্ঞেস করবে, এবং কে কোন দায়িত্বে ছিল বারবার আপনার ভুল হয়ে যাবে। এটা খাজা নাজিমউদ্দিন কি গভর্নর ছিল? খাজা নাজিমউদ্দিন কি প্রধানমন্ত্রী ছিলেন? প্রধানমন্ত্রী নাকি মুখ্যমন্ত্রী? এই যে কনফিউশন তৈরি হবে। ফিরোজ খান নুন, আমরা মালিক গোলাম মোহাম্মদ পড়লাম গভর্নর, তো ফিরোজ খান নুন, আবার দেখতেছি গভর্নর। কাহিনীটা কি? কাহিনী একটু পরিষ্কার হয়ে যান। 4টা নাম মনে রাখতে হবে। নাম্বার 1, গোলাম মালিক মোহাম্মদ, সংক্ষেপে একটু লিখি, গোলাম মালিক মোহাম্মদ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফিরোজ খান নুন। ফিরোজ খান নুন, এই নুন মানে কিন্তু মানে লবণ নয়, ঠিক আছে, ফিরোজ খান নুন। তৃতীয় নামটি যেটি আমাদের জানতে হবে সেটি হচ্ছে খাজা নাজিম উদ্দিন বা নাজিম উদ্দিন। হ্যাঁ, খাজা নাজিম উদ্দিন বা নাজিম উদ্দিন। এখানে রস্যটা মুছে দেওয়াই বেটার হবে। আচ্ছা, চতুর্থ যে নাম আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে নুরুল আমিন। নুরুল, একটু বেশি সময় লাগছে লিখতে, কিন্তু এটা আপনার কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে, এরপরে আর ভুল করবেন না আশা করি। আচ্ছা, প্রশ্নটা গেল কোথায় আমার? প্রশ্নকে আমি টোটালি মুছে দিয়েছি।
আচ্ছা, কোন একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে, প্রশ্নটা আপনি যখন পিডিএফ দিব তখন পেয়ে যাবেন, ঠিক আছে। গোলাম মালিক মোহাম্মদ তিনি কে ছিলেন? তিনি ছিলেন পাকিস্তানের গভর্নর, পুরো পাকিস্তানের ছিলেন গভর্নর তিনি। পাকিস্তানের কি ছিলেন? গভর্নর ছিলেন পুরো পাকিস্তানের। আর ফিরোজ খান নুন ছিলেন শুধু পূর্ব পাকিস্তানের গভর্নর। বুঝতে পারছেন? গোলাম মোহাম্মদ পুরো পাকিস্তানের, আর ইনি শুধু পূর্ব পাকিস্তানের। খাজা নাজিমউদ্দিন পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী। আর নুরুল আমিন ছিলেন শুধু পূর্ব পাকিস্তানের কি মুখ্যমন্ত্রী। মুখ্য মানে প্রধানমন্ত্রী, ঠিক আছে, মুখ্যমন্ত্রী। এই চারটা তথ্য মনে রাখবেন, তাহলে আমাদের যে প্রশ্ন ছিল ওইটার অ্যান্সার ছিল খাজা নাজিমউদ্দিন, ঠিক আছে। পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী যদি প্রশ্ন থাকে, আশা করি এইটার সঙ্গে মিলাই নিতে পারবেন, ঠিক আছে। ওই প্রশ্নটা আসলে কোথায় যেন হারায় গেল, আমি বুঝতে পারছি না কই গেল, আমি পরে খুঁজে বের করে আপনাদের দিয়ে দিব। পরের প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? দেখেন, আমাদের পৃথিবীতে বায়ু আমাদের পৃথিবীকে কেন্দ্র করে চাপ দিয়ে ঘুরছে। বায়ুর চাপ থাকার কারণেই আমাদের শরীর থেকে ফেটে রক্ত বের হয়ে যায় না। বায়ুর চাপের তারতম্যের কারণেই আমরা যখন উপরে পাহাড়ে উঠি তখন শ্বাসকষ্ট অনুভব করি, নাক দিয়ে অনেক সময় রক্ত পড়ে, এটা বায়ুর চাপ কমে যাওয়ার কারণে। তার মানে বায়ুর চাপ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এখানে প্রশ্ন হচ্ছে সমুদ্রপৃষ্ঠে, সমুদ্রের উপরে, সমুদ্রের সারফেস লেভেলে বায়ুর চাপ কত? অনেকে অ্যান্সার দিয়েছেন, তবে অপশনগুলো একটু কেয়ারফুলি পড়ে অ্যান্সার দিতে হবে, কারণ সবগুলোর সঙ্গে 7-6-7-6-7-6 একটা ব্যাপার আছে। তো এই তিনটা অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে 76 সেন্টিমিটার। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে 76 সেন্টিমিটার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অসংখ্যবার বিভিন্ন পরীক্ষায় এসছে। একটু পুরাতন প্রশ্নগুলো খুলে দেখবেন এই প্রশ্নটা কতবার এসছে। পরের প্রশ্ন হচ্ছে পলিটিক্যাল আইডলস গ্রন্থের লেখককে? খুব বিখ্যাত একজন লেখক, খুব বিখ্যাত একজন দার্শনিক, যিনি এই গ্রন্থের লেখক পলিটিক্যাল আইডলস। তিনি একই সাথে আমি একটু ক্লু দিই, এখানে আছে ম্যাকিয়াভেলি, মানে নিকোলো ম্যাকিয়াভেলি, বার্ট্রান্ড রাসেল, প্লুটো, অ্যারিস্টটল। এই চারজনই পৃথিবীর বিখ্যাত চারজন মানুষ, এবং তাদের বই আছে। পৃথিবীর গতিপথ, মানে মানব সমাজের গতিপথ পরিবর্তনে এই চারজনেরই অসামান্য অবদান বা ভূমিকা আছে। এবার যার লেখা এই বই, তিনি ব্রিটেনের নাগরিক, তিনি একাধারে একজন দার্শনিক, তিনি একাধারে যুক্তিবিদ, তিনি গণিতবিদ, তিনি সমাজবিজ্ঞানী, তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক, অনেক গুণে গুণান্বিত। এই মানুষটি 1950 সালে সাহিত্যে নোবেল পান। যিনি এই বইয়ের লেখক তিনি 1950 সালে দার্শনিক হয়েও সাহিত্য নোবেল পান। আপনারা কি অ্যান্সার দিচ্ছেন? 87 এ কি বলছেন? প্লেটো। এ বলছেন ম্যাকিয়াভেলি, বলছেন এ নাম্বার হচ্ছে ম্যাকিয়াভেলি। মোহাম্মদ শাহরিয়ার কবির জান্নাত বলেছেন যে রাসেল। প্লেটো। তার মানে আপনারা খুব কনফিউজ, দেখেন আপনারা খুব কনফিউজড। সঠিক উত্তরটা হচ্ছে, আমি এতগুলো ক্লু দিলাম, আমি কিন্তু সঠিক উত্তরে ক্লু দিয়েছি। কি তার বাড়ি ব্রিটেনে, তিনি একজন দার্শনিক, দার্শনিক আর ফিলোসোফার তো একই, গণিতবিদ, যুক্তিবিদ, অনেকগুলো তার পরিচয় আছে। তিনি 1950 সালে দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পেয়েছেন, এবং সেই মানুষটি হচ্ছেন বার্ট্রান্ড রাসেল। হ্যাঁ, দ্য পলিটিক্যাল আইডলস ছাড়াও তার আরও অনেকগুলো বই আছে। তো এই বার্ট্রান্ড রাসেল, প্লেটো, অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি, তাদের প্রধান বই সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকা উচিত। কোন সাল থেকে সারা বিশ্বে 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে?
খুব সহজ প্রশ্ন, আবার একটু প্যাঁচালো, সহজ কিন্তু প্যাঁচালো। দেখেন 21শে ফেব্রুয়ারিকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। এটা কবে থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে? এখানে আমি দেখেছি, একটু আগে একটা জরিপ করলাম, অনেকেই ভুল অ্যান্সার দিয়েছেন। কারণ 1952 সালে ভাষা আন্দোলন হয়, স্বাভাবিকভাবেই অনেকের অ্যান্সার হবে 1952 সালে। আবার অনেকে বলবে যে না 1952 সালে না, 1953 সাল থেকে, কারণ 52 সালের ওই সময়টাতে ভাষা দিবস পালন করা হয়নি, পরের বছর 53 সাল থেকে পালন করা শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন আপনাকে খেয়াল করতে হবে যে এইখানে কি ওয়ার্ডটা কি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই জায়গাটা আপনাকে খেয়াল করতে হবে যে বাংলাদেশ কবে থেকে পালন করছে ব্যাপারটা এরকম নয়। এখানে আন্তর্জাতিক মানে কি, বাংলাদেশের সাথে সাথে বিশ্বের আরো অন্য দেশও এটাকে মাতৃভাষা দিবস, মানে বাংলা ভাষা দিবস না, কিন্তু নিজের মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে। সেই সালটি কবে সেটা জানতে চেয়েছে। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, কেউ 99 দিচ্ছেন, কেউ 2000 সাল দিচ্ছেন। এই যে কনফিউশনের জায়গা কিন্তু বুঝতে হবে। দেখেন আমি ব্যাকগ্রাউন্ডে বলি, সালটি ছিল 1999, 17 নভেম্বর 1999। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো, কোন সংস্থা, ইউনেস্কো এর 13th অধিবেশন। অনেক বইয়ে পাবেন যে ইউনেস্কোর 31তম অধিবেশনে, ভুল, কেয়ারফুলি শোনেন। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর 30তম অধিবেশনে মানে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একটু খেয়াল করেন তো, তারিখটা ছিল 17 নভেম্বর। 1999 সালের 17 নভেম্বরে সিদ্ধান্ত হলো, তাহলে কি 99 সালেই পালন করা সম্ভব হবে? এটা নভেম্বরের পরেই তো ডিসেম্বর, ওই বছরে তো আর ফেব্রুয়ারি নাই, 21শে ফেব্রুয়ারি চলে গেছে তো, তাইলে 99 সালে কেমন এটা পালন করবে? এটা পালন করা হলো 99 এর পরের বছরে 2000 সালে। 99 এর 17 নভেম্বর ডিসিশন হলো যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হবে। এই সিদ্ধান্তটা ইমপ্লিমেন্ট হলো পরের বছর 2000 সালে, এবং সে সময় বিশ্বের 188টি দেশ এই দিনটিকে সেলিব্রেট করেছিল। আমি এখানে আপনাকে অনেকগুলো একেবারে মানে খুব চমৎকার, দারুণ এবং কি বলে গুরুত্বপূর্ণ অ্যান্সার, মানে সঠিক কি বলবো, যে তথ্য দিয়েছি। হ্যাঁ, এই প্রত্যেকটাই পরীক্ষায় আসে, আপনাকে জিজ্ঞেস করবে কয় তারিখে, কত সালে, ইউনেস্কো কে দিয়েছে এই মানে স্বীকৃতিটা, কে দিয়েছে, ইউনেস্কো তার কততম অধিবেশনে দিয়েছে, 30তম, কত সালে দিয়েছে, 99 সালে, কত সালে পালিত হয়েছে, 2000 সালে, কয়টি দেশ 2000 সালে পালন করে, 188টি দেশ, 188টি দেশ, মনে রেখেন, প্রত্যেকটাই পরীক্ষায় আসে। বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি প্রাপ্ত গ্যাস কোনটি? হোল ইউনিভার্স, মানে নট অনলি ওয়ার্ল্ড, নট অনলি আর্থ, বলছে হোল ইউনিভার্স, পুরো বিশ্বজগৎ। আল আমিন বলতে যা বোঝায়, হ্যাঁ, সেই বিশ্বজগতে সবচেয়ে বেশি গ্যাস আছে কোনটি? এটি হচ্ছে প্রশ্ন। সবচেয়ে বেশি গ্যাস, এখন আপনার মনে হতে পারে যে বাতাসে নাইট্রোজেনের পরিমাণ, এর আগে একটা ক্লাসে বললাম বাতাসে নাইট্রোজেনের পরিমাণ অ্যারাউন্ড 78%। তো অনেকে এটা অ্যান্সার করবেন যে নাইট্রোজেন, যে সারা বিশ্বে সবচেয়ে নাইট্রোজেন বেশি আছে। কেউ বলবেন যে কি বলে যে না, এত অক্সিজেন, মানে বুক ভরে, মানে নিঃশ্বাস নিলেই খালি অক্সিজেনই পাই, তো অক্সিজেনই হবে। আবার বলবেন না না, এই যে আমরা যে অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড ছাড়ি, এটাই তো সবচেয়ে বেশি। আসলে ভুল। ব্যাপারটা হচ্ছে নাইট্রোজেন, আপনাকে প্রশ্ন করেছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, শুধু পৃথিবীতে যদি বলতো তাহলে অ্যান্সার হতো নাইট্রোজেন, কিন্তু যখন বলছে অল ইউনিভার্স, হোল ইউনিভার্স, হ্যাঁ, তো তখন এটার অ্যান্সার হবে হাইড্রোজেন। মানে সারা মহাবিশ্বে, বিশ্ব ব্রহ্মাণ্ডে হাইড্রোজেনের পরিমাণ প্রায় 75% হাইড্রোজেন আছে। হিলিয়াম আছে 23%-এর মতো, প্রায় 23% আছে হিলিয়াম, মানে নক্ষত্রগুলো গঠিত হয়েছে হাইড্রোজেন, হিলিয়াম, এই গ্যাসগুলো দিয়ে। এছাড়া নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন সহ আরও যত গ্যাস আছে সব মিলে আছে অনলি 2%। ঠিক আছে,
এগুলো আছে কি অনলি 2%। আর হাইড্রোজেন আছে প্রায় 75%, হিলিয়াম আছে মোটামুটি 23%-এর মতো। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। পরের প্রশ্নে যাই। বুকার প্রাইজ দেওয়া হয় মানে কোন বিষয়ে? ম্যান বুকার একটা মানে নোবেলের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারের নাম হচ্ছে ম্যান বুকার প্রাইজ। সজীব কি ইসমাইল হাসছেন কেন? সজীব ইসমাইল কি হয়েছে আমাকে একটু বলেন, আমি একটু হাসি, কতদিন হাসি না। আচ্ছা, সজীব হাসছেন কেন? কি হয়েছে? আমি কি ভুল কিছু বলেছি না আপনার সঙ্গে কিছু ঘটেছে হাসির মতো? একটু বলেন তো। দেখেন পরের প্রশ্ন হচ্ছে বুকার প্রাইজ দেয়া হয় কিসে? বুকার প্রাইজ মনে রাখবেন সাহিত্যে দেওয়া হয়, শুধুমাত্র ইংরেজি সাহিত্যে। বা সাহিত্যে বলতে কথা সাহিত্য আমরা যেটা বুঝি, উপন্যাস, গল্প, ছোট গল্প ইত্যাদি। এই সাহিত্যের জন্য ব্রিটেন থেকে মানে ইংল্যান্ড থেকে এই পুরস্কারটা দেওয়া হয় 1969 সাল থেকে। 1969 সাল থেকে 1969 সাল থেকে, আমি যদি ভুল না করি, এই পুরস্কারটা দেওয়া হয়। এবং এইটার জন্য অবশ্যই সাহিত্যটি ইংরেজিতে রচিত হতে হবে। এটা দেওয়া হয় কোত্থেকে? ব্রিটেন থেকে। ব্রিটেন থেকে এই কয়েকটা তথ্য মনে রাখেন আসে। কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়? আরব বসন্তের সূচনা হয় কোন দেশ থেকে? আরব বসন্ত, আরব স্প্রিং। এই আরব বসন্ত এর কারণে মধ্যপ্রাচ্য সহ পশ্চিম এশিয়ার, উত্তর পশ্চিম আফ্রিকার আর কি, যেমন লিবিয়া, যেমন তিউনিসিয়া, যেমন মিশর, হ্যাঁ, এই দেশগুলোতে সরকারের পতন ঘটে। ঠিক আছে, এই সরকার পতনের আন্দোলনের সূত্রপাতকে বলা হয় আরব বসন্ত, যে আন্দোলনের মাধ্যমে আরবীয় স্বৈরশাসকদের একের পর এক পতন ঘটে, তাকে বলা হয় আরব বসন্ত। হয়েছিল 2010 সালে। 2010 সালে তিউনিসিয়ার একজন ফল ব্যবসায়ী, যিনি রাস্তার ফুটপাতে ফল বিক্রি করতেন, তার নাম হচ্ছে মোহাম্মদ বোয়াজিজি। এই বোয়াজিজি পুলিশের সীমাহীন দুর্নীতির কারণে, মানে তিনি রাস্তার ধারে ফলের দোকান দেন এবং পুলিশ প্রত্যেক দিন এসে তার কাছ থেকে বড় অঙ্কের চাঁদা দাবি করে। দিতে দিতে অতিষ্ঠ হয়ে একদিন তিনি গায়ে পেট্রোল ঢেলে নিজেকে জ্বালিয়ে দিয়ে আত্মহত্যা করলেন। এবং এই ঘটনা সারা বিশ্বে ছড়িয়ে পড়লে টনক নড়ে, মানুষ বিদ্রোহী হয়ে ওঠে। এই বিদ্রোহের বাতাস সারা আরব বিশ্বের স্বৈরশাসক হোসনি মোবারক, মুয়াম্মার আল গাদ্দাফি এবং সর্বশেষ আমরা দেখেছি বাশার আল আসাদেরও পতন ঘটেছে। তিউনিসিয়া ছিল। ঠিক আছে, মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, নিম্নের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? আবারও গ্যাস থেকে একটা প্রশ্ন, কারণ এটা কিন্তু বিজ্ঞানের প্রশ্ন। আপনাকে খালি মানে বাংলাদেশ আর আন্তর্জাতিক বিষয়াবলী থেকে পরীক্ষায় প্রশ্ন করবে ব্যাপারটা এরকম না। আপনাকে ভূগোল জানতে হবে, আপনাকে সাধারণ বিজ্ঞানও জানতে হবে। ঠিক আছে, আপনি কখনোই বিজ্ঞান পড়েননি তো যারা চাকরির পরীক্ষা নিচ্ছে তাদের কাছে এটা কোনো ফ্যাক্ট না। আপনি কখনো পড়েননি মানে আপনি চাকরি পাবেন না, আপনাকে অবশ্যই পড়ে আসতে হবে। আপনি আর্টসের স্টুডেন্ট, জীবনে ম্যাথ করেন নাই, হ্যাঁ, মুখস্থ করে করে ম্যাথ করে কোনো রকম মানে এসএসসি পাস করছেন, এবার ভাবছেন যার জীবনে ম্যাথ লাগবে না, চাকরি পাইতে হলে অবশ্যই ম্যাথ লাগবে। ঠিক একইভাবে আপনাকে বিজ্ঞান থেকেও প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, মাটির ভিতরে কি কি স্তর আছে, কি কি গ্যাস আছে, উপরে কি আছে, সব জানতে হবে। সব জানতা সমীকৃষ না হইলে আপনি চাকরি পাবেন না। দেখেন, গ্রিন হাউস গ্যাস খুবই খুবই পরিচিত একটা টার্ম, গ্রিন হাউস গ্যাস। তো গ্রিন হাউস গ্যাস নয় কোনটি? নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন নাকি মিথেন? এই অপশনগুলোর মধ্যে অক্সিজেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। এছাড়া নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, সালফার ডাই অক্সাইড, হ্যাঁ, তারপর জলীয় বাষ্প, এগুলোকে বলা হয় গ্রিন হাউস। ঠিক আছে, যা গ্রিন হাউস ইফেক্ট তৈরি করে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবেন। পরেরটা হচ্ছে নিম্নের কোন দেশটি সার্কের সদস্য রাষ্ট্র নয়? সার্ক দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক জোট, এর সদস্য হচ্ছে 8টি। সার্কের সদস্য কয়টি? 8টি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, তারপর হচ্ছে শ্রীলঙ্কা আর আফগানিস্তান। দেখেন তো যে দেশগুলোর নাম বললাম, কে বাদ পড়লো? মিয়ানমার। মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। মিয়ানমার আসিয়ানের সদস্য বাট সার্কের সদস্য নয়। প্রসঙ্গত বলে রাখি, সার্ক 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই প্রশ্নটা বহুদিন আসেনি, কিন্তু এখন আবার আসবে। বহুদিন একটা প্রশ্ন
বহুদিন আসতো মাঝখানে আর বহুদিন আসে নাই, আবার বহুদিন পরে এটা আবার অনেক আসবে। যে সার্কের স্বপ্নদ্রষ্টা কে? অ্যান্সার হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি অনুভব করেছিলেন যে দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে একটা সংগঠন থাকা উচিত। তারই প্রেক্ষিতে 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল, যার সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে। মনে রেখেন। পরের প্রশ্ন, G7 এর একমাত্র এশীয় দেশ কোনটি? G7 এর একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান। G7 হচ্ছে গ্রুপ অফ 7, বিশ্বের ধনী 7টি দেশের একটি সংগঠন, যাকে বলা হচ্ছে G7। এই G7 এর একমাত্র এশীয় মানে এশিয়া মহাদেশে অবস্থিত দেশ জাপান। এছাড়া বাকি 6টা সদস্য আমি একটু মুখে বলি, যেহেতু মানে আমরা দ্রুত শেষ করব। এই ক্লাসটা শেষ হওয়ার পরে পজ দিয়ে আপনি এই নোট করে নেবেন G7 এর 7টি সদস্য। আমি বলি ভাগ করে দিই, আপনার মনে রাখতে সুবিধা হবে। এখানে বলছে না এশীয় দেশ, দেখেন এশিয়া মহাদেশের দেশ একটি জাপান, ইউরোপ মহাদেশের দেশ 4টি। G7 এ ইউরোপ মহাদেশের দেশ আছে 4টি, একটা হচ্ছে ব্রিটেন, হ্যাঁ, দুই নম্বর হচ্ছে ফ্রান্স, এটা বুঝে নিয়েন, ফ্রান্স। 3 নাম্বার হচ্ছে জার্মানি। 4 নাম্বার হচ্ছে ইটালি। এই 4টা কিসের? ইউরোপ মহাদেশের দেশ। এছাড়া আছে আমেরিকা, আর আছে হচ্ছে, আমরা একটু নাম্বারিং করি, 4 পেয়েছি, 5, 6 নাম্বার হচ্ছে কানাডা। তাহলে উত্তর আমেরিকা মহাদেশের 2টি দেশ আছে এখানে, কানাডা। আর এই যে 1 2 3 4 5 6 এবং এটি হচ্ছে 7 নাম্বার, ঠিক আছে? 8 হয়ে গেল নাকি? 7, হ্যাঁ, এটি 7 নাম্বার জাপান। মনে রাখবেন এই 7টি দেশের নাম। কিসের সংগঠন? বিশ্বের সবচেয়ে ধনী দেশের সংগঠন হচ্ছে এই 7টি। আচ্ছা, G7। পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি? পৃথিবীতে দেখেন অনেক পর্বত শ্রেণী আছে। হিমালয় আছে নাকি? হিমালয় পর্বতমালা। তো যারা নতুন পড়া শুরু করেছেন, ভূগোল সম্পর্কে আইডিয়া নাই, তারা অ্যান্সার দেবেন এটার হিমালয় পর্বত। যা সারা জীবন শুনে আসলাম, হিমালয় পর্বত বিশ্বের বিশাল একটা পর্বত। হিমালয় পর্বতে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। তো এত সহজ প্রশ্ন হয় নাকি? দে হিমালয় পর্বত অ্যান্সার। পরীক্ষা দিয়ে এসে বলবে 80টাই দাগাইছি। সাধারণ জ্ঞান তো 30টাই দাগাইছি, একটাও মিস হওয়ার কোনো চান্স নাই। তারপরে প্রশ্ন মিলাচ্ছেন, দেখেন যে একটা পেজে ইংলিশ বোঝা জব পেজে অ্যান্সার দেওয়া হয়েছে যে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিজ পর্বতমালা। তখন বলে ধর শাহিন স্যার কিছু জানে নাকি? শাহিন স্যার ভুল দিছে, আন্দিজ পর্বতমালা কেমনে আবার দীর্ঘতম পর্বতমালা হয়? সারা জীবন শুনে আসলাম হিমালয়। আসলে আপনার ধারণাটা ভুল। হিমালয় অন্যতম দীর্ঘতম পর্বতে পৃথিবীর, ঠিক আছে, বাট হিমালয় সবচেয়ে লম্বা না, দীর্ঘ মানে কি লম্বা। পৃথিবীর সবচেয়ে লম্বা দীর্ঘ পর্বতমালা দক্ষিণ আমেরিকায় অবস্থিত আন্দিজ পর্বতমালা। একেবারে দক্ষিণ আমেরিকা মহাদেশের শুরু থেকে, প্রায় মেক্সিকো থেকে শুরু করে চিলির লেস পর্যন্ত, এইভাবে চিলির লেস পর্যন্ত বিশাল একটা জায়গা নিয়ে আন্দিজ পর্বতমালা অবস্থিত। এই আন্দিজ পর্বতমালাতে থেকে উৎপন্ন হয়েছে পৃথিবীর বৃহত্তম নদী আমাজন। খেয়াল করবেন, পৃথিবীর বৃহত্তম নদী বলেছি, দীর্ঘতম কিন্তু বলিনি। দীর্ঘতম হচ্ছে নীল নদ, আর বৃহত্তম আমাজন, যেটা হিমালয় কি বলে আন্দিজ পর্বতমালা থেকেই উৎপন্ন হয়েছে। পরের প্রশ্ন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়জন? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান সদস্য 15 জন। এর মধ্যে স্থায়ী সদস্য হচ্ছে 5টি। একটু মনে রাখার কৌশল বলি, একটা বাক্য মনে রাখবেন, বলবেন জু রা ফ্রা চীন। জুজুরা প্রাচীন, এটি যদি আপনি মনে রাখতে পারেন তাহলে নিরাপত্তা পরিষদের 5টি সদস্য আপনি মনে রাখতে পারবেন। এই চীন মানে কি? চীন মানে আসলে এই চীন, হ্যাঁ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য। ফ্রা মানে হচ্ছে ফ্রান্স, রা মানে কি? রাশিয়া। তারপরে এই জু মানে হচ্ছে যুক্তরাজ্য, আর এই জু মানে হচ্ছে যুক্তরাষ্ট্র, আমাদের বন্ধু ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্র, তাই না? তো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স এবং চায়না, এই 5টি হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। মনে রাখবেন জুজুরা প্রাচীন। আচ্ছা, প্রাচীন না বলে বলবেন যে প্রাচীন। আচ্ছা,
বেলফোর ঘোষণা কি? বেলফোর ডিক্লারেশন কি? বেলফোর ডিক্লারেশন হচ্ছে 1917 সালটি ছিল 1917। প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। প্রথম বিশ্বযুদ্ধে এক পক্ষে ছিল জার্মানি, তারপরে হচ্ছে যে বুলগেরিয়া, তারপরে হচ্ছে যে তুরস্ক, অন্যদিকে ছিল আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, এগুলো। তো সবচেয়ে শক্ত মানে সদস্য ছিল এই পক্ষের ব্রিটেন। এবার ব্রিটেন নিজেদের জয়লাভের জন্য ইহুদিদের সঙ্গে একটি চুক্তি করে। ইহুদিদের বলে যে ভাই তোমরা এমন কিছু একটা করো, যখন জার্মানির চাপে ব্রিটেন হেরে যাচ্ছিল তখন ব্রিটেনের, আমি গল্প আকারে বলছি, হ্যাঁ, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী যার নাম হচ্ছে আর্থার বেলফোর, তিনি 1917 সালে এই ইহুদিদের বলল যে তোমরা এমন আমাদের একটু হেল্প করো যেন আমরা এই বিশ্বযুদ্ধে জয়লাভ করতে পারি বা এই যুদ্ধে জয়লাভ করতে পারি। এবার ইহুদিরা বলল যে আমরা যদি আপনাকে হেল্প করি তাহলে আমাদের কি দিবেন, তো কি চাও তোমরা? তখন তারা বলল, ওই যে এর আগে বলছি যে জায়ানবাদ, ইহুদিদের একটি রাষ্ট্রের প্রয়োজন, তারা আন্দোলন করছিল। তখন রথচাইল্ড বলল যে আমরা আমাদের একটি নিজস্ব রাষ্ট্র চাই। তখন আর্থার বেলফোর বলল, ব্যাপার না, আমার দখলে বহু দেশ আছে, একটা দিয়ে দিলাম, তো কোন জায়গায় চাও তোমরা? তো বললো আমাদের পূর্বপুরুষরা যেখানে ছিল জেরুজালেম, ওই জায়গাটা আমাদের চাই। বলো ওকে ফাইন, দিয়ে দিব। এই যে দিয়ে দিব বললো, এইটার নাম হচ্ছে বেলফোর ডিক্লারেশন। মানে আর্থার বেলফোর রথচাইল্ডকে একটা চিঠি লিখেছিলেন, এইটার নামই বেলফোর ডিক্লারেশন। এই ডিক্লারেশনের ভিত্তিতে 1948 সালে ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কি নামে পরিচিত? দেখেন সালটি ছিল 2000 সালের 11 সেপ্টেম্বর কয় মাস, কততম মাস? 9 মাস। এই 9/11 বলা হয় এই ঘটনাকে, অর্থাৎ 2000 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখে ওসামা বিন লাদেনের নেতৃত্বে আল কায়দা তারা কি করেছিল, আমেরিকার পেন্টাগন বা এই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এখানে হামলা চালিয়েছিল। এর মাধ্যমে ওই ভবনটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এর প্রেক্ষিতে জর্জ ডব্লিউ বুশ ছিলেন তখন আমেরিকার প্রেসিডেন্ট, তিনি কিন্তু মধ্যপ্রাচ্যের ইরান, পাকিস্তান, আফগানিস্তান ধ্বংস করে দিয়েছিলেন। তো এখন এই জায়গার নাম হচ্ছে গ্রাউন্ড জিরো। এটা এখনও এই প্রশ্নটা আসে, ভবিষ্যতেও আসবে, গ্রাউন্ড জিরো। ঠিক আছে, মনে রাখবেন। আর এই ঘটনাকে বলা হয় 9/11। বাংলাদেশে আছে একটা 1/11, আর এইটা হচ্ছে 9/11। আচ্ছা, ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? ওয়াল স্ট্রিট আসলে একটা রাস্তার নাম। কিসের নাম? রাস্তার নাম। আমেরিকার নিউ ইয়র্ক শহরের একটি রাস্তার নাম। তো ওয়াল স্ট্রিট আমেরিকার একটা রাস্তার নাম, তো সেটা পরীক্ষার আসার কি হয়েছে? পরীক্ষায় কেন আসতে হবে? আরও তো বহু রাস্তার নাম আছে। ব্যাপার হচ্ছে আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, তো তার একটা রাস্তার নাম আপনাকে জানতে হবে। এর কারণ হচ্ছে আমেরিকার যে শেয়ার বাজার, বাংলাদেশেও কিন্তু শেয়ার বাজার আছে, ডিএসই আর হচ্ছে যে সিএসই, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ। তো আমেরিকার সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ বা স্টক মার্কেট যেখানে অবস্থিত, সেটা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট নামক ওই সড়কে। এই জন্য এটা অনেক বিখ্যাত। ঠিক আছে, তাহলে প্রশ্ন করবে যে ওয়াল স্ট্রিট কি? একটি রাস্তার নাম। আর ওয়াল স্ট্রিট কোথায়? নিউ ইয়র্কে। পরের প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন, গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? দেখেন গ্রিনল্যান্ড নিয়ে এত আলোচনা হচ্ছে, তো গ্রিনল্যান্ড কোথায়, এটাকে আপনি কার অধীনে বর্তমানে সেটা জানতে হবে। গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের অধীনে। তো আমাদের বন্ধু ট্রাম্প এটা মেনে নিতে পারছে না। ট্রাম্প বলছে যে গ্রিনল্যান্ড যে ডেনমার্কের, এটার কোনো প্রমাণ আছে, কোনো দলিল আছে, কেউ ওকে লিখে দিছে যে এটা তোমার দেশ? ও কেমনে গ্রিনল্যান্ড দখল করে রাখে? গ্রিনল্যান্ড আর ডেনমার্কের অধীনে থাকার দরকার নাই। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য আমেরিকার অধীনে গ্রিনল্যান্ড থাকা উচিত। এই নিয়ে কিন্তু একটা টানাপোড়েন বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে। বলা যায় না ভবিষ্যতে আসলে এর জন্য যুদ্ধ বেঁধে যায় কিনা। তো গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের অধীনে আছে, মনে রাখেন। ইসরায়েলকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়? ইসরায়েল রাষ্ট্রের যে জন্ম হলো 1948 সালে, 1948 সালের সালটি ছিল 1948 সালের 14 মে। আমি যদি ভুল না করি মে তারিখটা 14 মে হওয়া উচিত, হ্যাঁ, আমি যদি ভুল না করে থাকি। এই দিন ওই যে বেলফোর ডিক্লারেশন হয়েছিল 17 সালে, তারই ধারাবাহিকতায় 1948 সালের 14 মে
ইসরায়েল নামক একটি রাষ্ট্রের ঘোষণা হয় এবং আমেরিকা ওই দিনই তাকে স্বীকৃতি দেয়। ঠিক আছে, আপনি তারিখটা একটু বই থেকে বা কোনো সোর্স থেকে একটু দেখে নিন। হ্যাঁ, আমার যতদূর মনে পড়ছে এটা 14ই মে 1948 সালের। খুব মানে তারিখটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ সালটা 1948। ঠিক আছে, তারিখ খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তারপর একটু দেখে দেখেন, ওয়ান বেল্ট ওয়ান রোড এর প্রস্তাবক কোন দেশ? ওয়ান বেল্ট ওয়ান রোড এর প্রস্তাবক কোন দেশ? ওয়ান বেল্ট, এটাকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বলা হয়। চীন এক সময় প্রাচীনকালে চীন আফগানিস্তান, তুরস্ক, আফগানিস্তান, ইরাক, ইরান হয়ে এই আফ্রিকা এবং ইউরোপ মহাদেশ সহ সমগ্র এশিয়া মহাদেশে সিল্কের ব্যবসা করত। এই প্রাচীন রাস্তাকে বলা হতো সিল্ক রুট। তো আধুনিককালে 2013 সালে, কত সাল? 2013 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি একটা প্ল্যান উপস্থাপন করেন বিশ্ববাসীর জন্য, যে প্রাচীনকালে যে সিল্ক রুট ছিল ওইভাবেই আমরা এমন একটা নেটওয়ার্ক তৈরি করব যেখানে বাস, ট্রেন, লঞ্চ, জাহাজ, হ্যাঁ, পাইপলাইন ইত্যাদির মাধ্যমে এশিয়ার সঙ্গে ইউরোপ, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা কানেক্টেড থাকবে। এর নাম হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যার অন্য নাম হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রোড। এর প্রস্তাবক তাহলে চীন। মনে রেখেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বান্দুং কোথায় অবস্থিত? বান্দুং একটি গুরুত্বপূর্ণ শহর, একটি গুরুত্বপূর্ণ মানে কি বলে যে সংগঠনের শুরুর সম্মেলন হয়েছিল বান্দুংয়ে। সহজ করে বলি, ন্যাম, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, ন্যামের যাত্রা শুরু হয়েছিল বান্দুং সম্মেলনের মধ্য দিয়ে। তো এই বান্দুং হচ্ছে যে ইন্দোনেশিয়ার একটি শহর। বহু বছর আগে ন্যাম প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত বান্দুং কোথায় সেটি পরীক্ষায় আসে। ঠিক আছে, বান্দুং তাহলে ইন্দোনেশিয়ার একটি শহর। পোর্ট ব্লেয়ার কেন বিখ্যাত? পোর্ট ব্লেয়ার কেন বিখ্যাত? পোর্ট ব্লেয়ার এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হিসেবে বিখ্যাত। বাংলাদেশের সেন্ট মার্টিন থেকে আরও অনেক দক্ষিণে দুটি দ্বীপ আছে, একটার নাম হচ্ছে আন্দামান আর একটা হচ্ছে নিকোবর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এটি ভারতের দখলে আছে। এটি একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং এই দুইটি দ্বীপের রাজধানীর নাম হচ্ছে পোর্ট ব্লেয়ার। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হিসেবে বিখ্যাত। নেক্সট, পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি? দ্বীপপুঞ্জ থেকেই আরেকটা প্রশ্ন আমি নিয়েছি। পৃথিবীর সর্বোচ্চ বা সর্বাধিক দ্বীপ আছে কোন দেশে? ঠিক আছে, দেখেন আমি এর আগে আমাদের অন্য একটি ক্লাসে বলেছিলাম, সিরিয়াল ক্লাসে, যে জাপান অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত। জাপান সহ বিশ্বের অনেকগুলো দেশ আছে যেগুলো দ্বীপ রাষ্ট্র। ক্যারিবিয়ান অঞ্চলে অনেকগুলো দ্বীপ নিয়ে রাষ্ট্র আছে। পলিনেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এই অঞ্চলে দ্বীপ রাষ্ট্র আছে। তো পৃথিবীতে যত দ্বীপ রাষ্ট্র আছে তার মধ্যে সবচেয়ে বেশি দ্বীপ কোথায় আছে? মালদ্বীপ বলেছেন, আফরিন বলছেন মালদ্বীপ, নুরুন্নাহার বলছেন 104-এর খ। আচ্ছা, ইন্দোনেশিয়া বলছে যে মোহাম্মদ আনাস হুসাইন। আনাস হুসাইন আপনাকে শুরুতে পাইনি, শেষে অন্তত পেয়েছি। কিন্তু আজকে ক্লাসে খুব মানে অনেক বেশি কমেন্ট, প্রিভিয়াস ক্লাসে যিনি করতেন সুধা, পুরো নাম মনে নাই, শেষ অংশ মনে আছে, তাকে পাইলাম না। সুধা কি অসুস্থ ছিলেন? সুধা কি ক্লাসে ছিলেন নাকি ছিলেন না? একটু কমেন্ট করে জানায়েন। হ্যাঁ, আমি দেখবো, মানে জাস্ট একটা দুইটা নাম মনে আছে কিন্তু দেখলে বুঝতে পারবো সবার নামই। সবার কমেন্টগুলোই আমি আবার ইনশাল্লাহ দেখবো। ঠিক আছে, তো শেষ প্রশ্ন, এটা আমাদের শেষ প্রশ্ন আজকের ক্লাসে। ইন্দোনেশিয়ায় মোর দেন 17,000, ঠিক আছে, মানে 17,500 সামথিং, 17,000-এরও বেশি, 17,000 প্লাস দ্বীপ আছে এই ইন্দোনেশিয়ায়। তার মানে পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীপ বিশিষ্ট রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। এটা ভুল করবেন না। হ্যাঁ, যাদের মানে নাম বলি নাই, কেউ মন খারাপ করবেন না, ঠিক আছে? কারণ ক্লাস সঠিক সময়ে শেষ করতে সবার নাম পড়া যাচ্ছে না। ঠিক আছে, তো যাই হোক, আমরা কিন্তু আজকের ক্লাসের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। আজকে 35টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্যাপ্ত পরিমাণ ব্যাখ্যা সহ আমি সমাধান করেছি। আশা করি এই প্রশ্নগুলো আপনার ফিউচার লাইফকে ব্রাইট করতে হেল্প করবে, একটু হলেও হেল্প করবে, এবং আমি বিশ্বাস করি অনেকখানি হেল্প করবে। তো আজকে সায়েন্স স্যার এখানেই বিদায় নিব। এরপরে ঠিক রাত 8:30-এ আমাদের
সবার প্রিয় সামিউল স্যার আসবেন কঠিন যে বিষয় ম্যাথ সেটাকে কিভাবে সহজ করে আমরা মনে রাখতে পারি সেই ক্লাস নিয়ে। তো ম্যাথ ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শাহিন স্যার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনার সঙ্গে ইনশাল্লাহ দেখা হবে আবারও সাধারণ জ্ঞানী ক্লাস নিয়ে আগামী শনিবার। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।